স্টকগুলো এখনো তেমন বাড়ে নাই, কিন্তু স্টকগুলো ফান্ডামেন্টালি মোটামুটি ভালো, আবার যে স্টকগুলো টেকনিক্যালিও ভালো পজিশনে আছে সেরকম কিছু স্টক অ্যানালাইসিস করবো আজকে। তো প্রথমেই বলে রাখি, যেটা আপনি বলতে পারেন ডিসক্লেমার, যে এটা কোনো বাই সেল ডিসিশন না, এটা এখন তো আমার নিজস্ব অ্যানালাইসিস। প্রথমে আমরা যে স্টকটা কথা বলবো ইন্ট্রাকো। ইন্ট্রাকো দেখেন ফুয়েল সেক্টর স্টক। ইন্ট্রাকোর দেখেন বর্তমানে তার দাম আছে 35 টাকা 60 পয়সা। ইন্ট্রাকোকে যদি আমি একটু উইকলিতে দেখি, দেখেন উইকলিতে কিন্তু স্টকটা কখনোই তেমন কিন্তু ইসের নিচে নামে না। গত 2022 সালের পর থেকে সে কখনো কিন্তু 30 টাকার নিচে নামে নাই। 2022 সালের তার আগে নামছে 21-20 সালে কোন নাম ছিল আরো, কিন্তু 2022 সালের পর থেকে কখনো কিন্তু সে 30 টাকার নিচে নামে, অর্থাৎ 30 টাকার দিকে তার একটা স্টকটা সাপোর্ট জোন তৈরি হয়ে গেছে। এখন ইন্টাকো যদি কেউ এন্ট্রি নেয় তাহলে তার টার্গেট গুলো কোনটা হবে? এইদিকে তার স্টপ লস থাকবে 31 টাকার দিকে, বা একটু কমলে 30 টাকা 29 টাকার দিকে স্টপ লস থাকবে। আর টার্গেট জোনটা থাকবে 42 টাকা, তারপরে 47 টাকা, তারপরে 52 টাকা, তারপরে তার প্রাইস অ্যাকশন ফলো করতে হবে এইভাবে আর কি। এখন এটা হচ্ছে ইন্ট্রাকোর টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা আরেকটু দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস। দেখেন ইন্ট্রাকোর আরএসআই ও মাত্র 52, অতএব আরএসআই কিন্তু রিস্ক জোনে নাই। আচ্ছা ইন্ট্রাকোর ফান্ডামেন্টাল একটু দেখি এবার। দেখেন ইন্ট্রাকোর পি রেশিও অনলি 37। আচ্ছা, যেটা অবশ্যই ভালো, 40 এনেছে পি রেশিও, মানে আহামরি বেশি না। দেখি ইন্টারকোর ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি। দেখেন ইন্টারকোর ডিভিডেন্ড হিস্ট্রি গত 2018 সাল থেকে সে 10% মিনিমাম ডিভিডেন্ড দেয়, এটাও মোটামুটি ভালো। আচ্ছা আরো একটু নিচের দিকে যায়, এ ক্যাটাগরির শেয়ার ইন্টারকোর রিজার্ভ 24 কোটি টাকা, লোন অনলি 3 কোটি টাকা, লং টার্ম লোন, তার তেমন কোনো লোনও নাই। তার দেখি কোনো খারাপ নিউজ আছে কিনা রিসেন্ট, তেমন তার কোনো খারাপ তেমন কোনো নিউজও নাই। তাহলে ইন্টারকো কিন্তু সব দিক থেকে মোটামুটি পজিটিভ। এরপর আমরা যে স্টকটা দেখবো JHRML, JMI হসপিটাল লিমিটেড। দেখেন এই স্টকটার সে কিন্তু এই যে 60 টাকার দিকে বা 100 টাকার দিকে একটা স্টক একটা সাপোর্ট জোন তৈরি করে ফেলছে স্টকটা গত 1.5-2 মাস ধরে। তারপরে এই স্টকটা আমি যত উইকলিতে দেখতেছি, সে এই যে 90 টাকার দিকে তার একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট হয়ে আছে। সে এই রেজিস্ট্যান্টটা 2023 সাল থেকে সে পার হতে পারতেছে না, অতএব এখন তার ভলিউমটাও মোটামুটি ভালো আছে। তার আমি যদি উইকলিতে দেখতেছি, ডেইলিতে দেখি, এই দেখেন তার ভলিউমটাও একটু বেশ ভালো আছে। আবার তার পরবর্তী টার্গেট জোনটাও কিন্তু 90 টাকা, বর্তমানে আমাদের 74 টাকা, পরবর্তী টার্গেট জোন আছে 90 টাকার কাছাকাছি, প্রায় কিন্তু 10-15 টাকা একটা গ্যাপ, প্রায় 20%। তারপরে পরবর্তীতে 103 টাকা, তারপর আছে 138 টাকা আছে তার পরবর্তী রেজিস্ট্যান্ট ইন্টারকোর ক্ষেত্রে। তার স্টপ লসটা কত হবে? স্টপ লস হবে 60 থেকে 120 টাকার কাছাকাছি। আচ্ছা এইটা গেল। এবার আমরা ইন্টারকোর একটু ফান্ডামেন্টালি দেখি, ও আরএসআইটা একটু দেখি না। ইন্টারকোর আরএসআই মাত্র 55। আচ্ছা এবার দেখি আমরা ইন্টারকোর ফান্ডামেন্টাল দেখি। ইন্টারকোর পি রেশিও 32। আচ্ছা, যেটা হুইচ ইজ গুড। ইন্ট্রাকো ডিভিডেন্ড 2022 সালে ছিল 12.5%, 2023 সালে 5%, যেটা একটু কমছে ডিভিডেন্ডটা। আচ্ছা ইন্ট্রাকো বি ক্যাটাগরির শেয়ার 5% দেওয়ার কারণে ইন্ট্রাকো রিজার্ভ আছে 156 কোটি টাকা, তার লোন আছে অনলি 37 কোটি টাকার আশেপাশে। তার দেখি কোনো নিউজ আছে কিনা, তার রিসেন্ট তেমন কোনো নিউজও নাই, খারাপ কোনো নিউজও নাই। আচ্ছা ইন্ট্রাকো কিন্তু ফান্ডামেন্টাল আমরা দেখলাম। আচ্ছা আমানেট, দেখেন আমানেট স্টকটা কিন্তু যদি আপনি উইকলিতে দেখেন, সে কিন্তু এই যে 2018 সালের পর থেকে কখনো কিন্তু এত কমে আর আসে নাই, 31 টাকার নিচে কখনো আর আসে নাই। তাহলে বর্তমানে তার 31 টাকা হচ্ছে তার একটা ভালো একটা জোন বলা যায় কেনার জন্য, কালেকশন করার জন্য, লং টাইম কালেকশন, শর্ট টাইমের জন্য না। যে স্টকটা হচ্ছে কোনোটাই শর্ট টাইম না, একটু লং টাইম রাখতে হতে পারে। আচ্ছা এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে তার টার্গেট গুলো পরবর্তী কত? 41 টাকা, তারপরে 50 টাকা, তারপরে 59 টাকা। অবশ্যই প্রাইস অ্যাকশন ফলো করতে হবে সাথে সাথে। তাহলে এই যে এই স্টকটার কিন্তু 31 টাকার নিচে কখনোই আসে না 2018 সালের পর থেকে, সে কিন্তু একটা ভালো পজিশন আছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। আমি যদি উইকলিতে দেখতেছি, তারপরে আবার স্টকটার এবার দেখলাম
আরএসআইটা দেখি, স্টকটা আরএসআই মাত্র 47, যেটাও ভালো। আচ্ছা এবার দেখি আমরা ফান্ডামেন্টাল দেখি। আচ্ছা ফান্ডামেন্টালে দেখি স্টকটার আরএসআই অনলি 7, অনলি সরি পি রেশিও অনলি 7। আচ্ছা যেটা কি আছে 2017 সাল থেকে 10%-এর নিচে কখনো ডিভিডেন্ড দেয় না, গত বছর 11% দিচ্ছে ডিভিডেন্ড, 1% আরো বাড়ছে, এটাও ভালো। আচ্ছা দেখি তার কোনো খারাপ নিউজও তেমন কোনো নাই। আচ্ছা এটা দেখলাম। ফান্ডামেন্টাল দেখি। আচ্ছা ফান্ডামেন্টাল সেই ক্যাটাগরির শেয়ার, তার রিজার্ভ আছে 120 কোটি টাকা, তার লোন আছে অনলি 60 কোটি টাকা। আচ্ছা কোম্পানিটা অ্যাক্টিভ, চালু আছে। আচ্ছা তারপরে আমরা দেখি, এরপর আমরা যে স্টকটা দেখবো সেটা হচ্ছে সিনো বাংলা। দেখেন সিনো বাংলা কিন্তু যখনই 40 টাকার নিচে যায় তখন কিন্তু সে পরবর্তীতে 60 টাকা 70 টাকা যায়। অতীত ইতিহাস দেখলে দেখা যাচ্ছে যে গত 2020 সাল থেকে এখন স্টকটা আছে 37 টাকা অনলি, উইকলিতে দেখতেছি। এখন তার 35 টাকা দাম। এখন তার স্টপ লস যদি কেউ 37 টাকা ধরে কিনে, টার্গেট জোনটা কত হবে 48 টাকা ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট হবে 67 টাকা, থার্ড টার্গেট হবে 79 টাকার আশেপাশে। অবশ্যই প্রাইস অ্যাকশন ফলো করতে হবে এই স্টকটার ক্ষেত্রে। আচ্ছা তারপর আমরা দেখি এই স্টকটার পি রেশিও মাত্র 32। আচ্ছা তার ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তার ডিভিডেন্ড হিস্ট্রি সে 2015 সালের পর থেকে কখনো 10% দিচ্ছে, ডিভিডেন্ড দেয় নাই, একমাত্র 2020 সালে 5% দিচ্ছে, এইটা ছাড়া। আচ্ছা দেখি এই ক্যাটাগরির শেয়ার, তার রিজার্ভ আছে 27 কোটি টাকা, আর তার লোন আছে 35 কোটি টাকা। তার লোনটা বেশি, রিজার্ভটা কম, এটা একটু নেগেটিভ। এছাড়া সবকিছু তার মোটামুটি পজিটিভের দিকেই ছিল। দেখি তার কোনো খারাপ নিউজও মনে হয় নাই। আচ্ছা তার রিসেন্ট তেমন কোনো খারাপ কোনো নিউজ নাই। আচ্ছা তার আরএসআইটাও কত আমরা দেখছিলাম, আরএসআইটা একটু দেখে নিন। ও তার আরএসআই মাত্র 51। আচ্ছা গুড, ভেরি গুড। শেষ যে স্টকটা আমরা দেখবো সেটা সমরিতে। দেখেন সমরিতে স্টকটা যদি আপনি এই 2021 সাল থেকেই দেখেন বা আরো একটু পিছনেও যদি যায়, সে যখনই কিন্তু এই যে এই দামের কাছাকাছি আসে, 60 টাকার আশেপাশে আসে, তারপরে কিন্তু সে 90 টাকা 100 টাকা চলে যায়। তার মানে স্টকটার একটা ভালো একটা এন্ট্রি জোন হচ্ছে 60 টাকার আশেপাশে। পরবর্তীতে তার 99 টাকা বা 100 টাকা হচ্ছে তার একটা ভালো একটা রেজিস্ট্যান্স জোন। তার পরবর্তী রেজিস্ট্যান্স জোন হচ্ছে 113 টাকা। আচ্ছা তার দেখি আরএসআইটা দেখি, তার আরএসআই মাত্র 41। তার আরএসআইটাও কিন্তু অনেক কম, অনলি 41। অর্থাৎ টেকনিক্যালি স্টকটা পজিটিভ। আচ্ছা এবার আমরা দেখি ফান্ডামেন্টালি যাই স্টকটায়। আচ্ছা ফান্ডামেন্টালি এই স্টকটা তার পি রেশিও 54, পি রেশিও একটু বেশি। তার ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, তার ডিভিডেন্ড হিস্ট্রি সে কিন্তু একটা সময় 20% করে দিত, কিন্তু 2019, 20, 22, 23 সে কখনো 10%-এর নিচে ডিভিডেন্ড দেয় না। এই ক্যাটাগরির একটা স্টক। আচ্ছা দেখি তার এই ক্যাটাগরির একটা স্টক, তার রিজার্ভ আছে 74 কোটি টাকা, তার লোন অনলি 3 কোটি টাকা, খুবই কম লোন। আচ্ছা অতএব স্টকটা অবশ্যই ফান্ডামেন্টালিও বেশ ভালো। দেখি তার কোনো খারাপ নিউজ আছে কিনা। না তার কোনো খারাপ কোনো নিউজ নাই, উল্টা তার এনওসি বা নেট ক্যাশ ফ্লোটা আরো বাড়ছে, ন্যাব এবং নেট ক্যাশ ফ্লো তার বাড়ছে, সব আরো ভালো সংবাদ। এটা এপ্রিল মাসের নিউজ। অর্থাৎ মোটামুটি হচ্ছে এই স্টকগুলোর অবস্থা হচ্ছে এই। এখন কথা হচ্ছে যে আমি স্টকগুলো মোটামুটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালি দেখার চেষ্টা করছি। আমার কাছে সবগুলোই মোটামুটি পজিটিভ মনে হয়েছে, তেমন খারাপ কোনোটাই দেখি না যে খুব বেশি খারাপ। তারপরেও আপনারা যখন এন্ট্রি নেবেন আরো ডিপলি দেখবেন, আরো বিস্তারিত দেখবেন, কারণ আমার কথা শুনে কখনোই কোনো বাই সেল করবেন না, কারণ আমার কোনো লাভ ক্ষতি না। আপনি কিনলেও আমার কোনো লাভ নাই, আপনি বেচলেও আমার কোনো লস নাই। অতএব আপনি আপনারটা ভালোভাবে বুঝে শুনে নেবেন। জাস্ট আপনি আমার এই আইডিয়াটা মাথায় নিতে পারেন। অনেক সময় হয় না যে আমরা কেউ একটা কাজ করে আগে মানুষের পরামর্শ নিই, এটা ভালো হবে না মন্দ হবে, সেরকম ভাবে আপনি আমার আইডিয়াটা পরামর্শ হিসেবে নিতে পারেন ভাই হিসাবে। কিন্তু কখনো আপনি আমার কথা শুনে বাই সেল করবেন না, কারণ আমার স্টক অ্যানালাইসিস গুলো কখনো বাই সেল ডিসিশন আমি দিই না কাউকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।